সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওতে আমি এখানে আমার প্রায় 200টা মুরগির বাচ্চা আছে, মানে দেশি ছানা, এবং ইনকিউবেটর মেশিন আছে। আমরা মেশিন থেকে বাচ্চাগুলো বের করার পরে বাচ্চাগুলোকে আমরা ঠিক এভাবে ব্রুডিংটা করি। যেহেতু মা মুরগি থাকে না, তো আর্টিফিশিয়ালভাবে বা কৃত্রিমভাবে আমরা কিন্তু তাপ দেওয়ার ব্যবস্থা করি। এখানে পানি পাত্র আছে, খাবার পাত্র আছে, একটা ব্রুডিং ব্যবস্থাপনা আছে, একটা হোবার চিকগাট। এখন এইটুকু জায়গার মধ্যে 200টা বাচ্চা আমি ব্রুডিং করা হচ্ছে, এবং জায়গাটা আপনার এখান থেকে এই মাথা থেকে ওই মাথা প্রায় 3.5 ফিট 200টা বাচ্চার জন্য। এখন এখানে এই ছানাগুলোর বয়স 7 দিন। এখানে বেসিক যেটা সমস্যা সেটা যে আমি যেহেতু বাইরে থাকি, আমার ম্যানেজার আছে, ও মোটামুটি দেখাশোনা করে, ও যথেষ্ট আন্তরিক এই জায়গাতে। কিন্তু এত যত্ন, এত পরিচর্যা, খাবার, মেডিসিন, পানি সব কিছু থাকার পরেও কিন্তু বাচ্চা আমাদের মারা গেছে প্রায় 50টা। আজকেও কিন্তু মারা গেছে, তাই না? কয়টা মারা গেছে? টোটাল কয়টা হবে? 50টা না, 50টার কাছাকাছি, 40টা না? তোমরা দেখেন এই যে বাচ্চাগুলো দেখেন কত সুন্দর বাচ্চা। এটা কিন্তু দেখেন এখানে পায়খানা, কিন্তু রাস্তাটা জাস্ট সাদা মল। হ্যাঁ, এখানে সাদা একটা মল দেখা যাচ্ছে, সাদা, এটা সাদা মল। তারপর যে বাচ্চাগুলো মারা গেছে, যে ছানাগুলো, এগুলো ম্যাক্সিমাম কিন্তু বাচ্চাগুলো কিন্তু দুর্বল হয়ে মারা গেছে, দুর্বল। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, ভিতরের যে পরিবেশটা, নিচে শুধু আছে, উপরে কিন্তু পেপার। যেহেতু বয়স 7 দিন, এখানে বাচ্চাগুলো মারা গেছে মিক্সড ইনফেকশন বলা হয়। দেখেন ব্রুডিংয়ে কী কী সমস্যা হয় সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। যারা নতুন করে যারা ব্রুডিং করেন বা যারা পুরাতন খামারে আছেন, তারাও ভালো করে জেনে রাখেন। দেখেন এখানে কিন্তু কোনো গ্যাস নেই। যেহেতু আমার শর্ত হলো যে বাচ্চা যে জায়গায় থাকবে সেখানে কোনো গ্যাস হওয়া যাবে না। 1 নম্বর, জায়গাটা শুকনো হতে হবে, সবই ঠিক আছে। তারপরেও কিন্তু বাচ্চা আমার ছানা মারা গেছে প্রায় 40টা প্লাস। এত কিছু জানার পরেও, আমি তো নিজেও একজন ডিভিএম ডাক্তার, এই যে সরাসরি আমি তত্ত্বাবধান করি, তারপরে কিন্তু বাচ্চা আমার প্রায় 40টার মতো ছানা মারা গেছে। তারপরে কিন্তু আমি আপসেট না। কারণটা কি জানেন? এটা ন্যাচারালি ঘটনা ভাই। রোগবালাই হলে মুরগি মারা যাবে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে কি সমস্যা সেটা একটু খোঁজার চেষ্টা করব, যে আসলে সমস্যাটা কোথায়। এখানে মেন যেটা সমস্যা ছিল, আমি যেটা সবসময় বলি যে যদি কমার্শিয়াল মুরগি হয় সেটাকে তো আপনাকে 22 ফিট তো দিতেই হবে। হ্যাঁ, তারপরে পাশাপাশি অন্য খাবার দেন। কিন্তু 1 মাস পর্যন্ত আমি সবসময় 0 ফিটটা দেওয়ার চেষ্টা করি। 0 ফিট স্টার্টার ফিট। হ্যাঁ, সেটা সোনালি বা বলার হতে পারে। তো এখানে যে খাবারটা আমি দিয়েছি, হ্যাঁ দেখেন এই খাবারটা, এটা কিন্তু 0 ফিট। কিন্তু প্রথম বাচ্চা আমি গত শুক্রবার নিয়ে আসছি, আজকে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আজকে 7 দিন। আমার মেন যেটা সমস্যা ছিল সেটা খাবারটা নিয়ে। এখানে তাপমাত্রার কোনো সমস্যা নেই, কারণ তাপমাত্রা বেশি হলে সেটাকে আমরা তুলে দিই, এটা উপরে, কম হলে এটা নামিয়ে দিই। রাতের সময় কিন্তু এখানে 4টা বাল্ব চলে, 2টা 100 ওয়াট, 2টা 60 ওয়াটের বাল্ব। কারেন্ট চলে গেলেও কিন্তু এখানে LED বাল্ব আছে। তার লাইটের কোনো সমস্যা নেই, তাপমাত্রার কোনো সমস্যা নেই। এখানে পানি কিন্তু ফ্রেশ দেওয়া হয়, খাবারটা কিন্তু স্টার্টার ফিট। কিন্তু সমস্যা হলো এক জায়গায়। দেখেন সামান্য একটু ভুলের কারণে আজকে কিন্তু আমাকে এই খেসারতটা দিতে হচ্ছে, সামান্য একটা ভুলের কারণে। যেহেতু আমি বাইরে থাকি, ম্যানেজার যথেষ্ট আন্তরিক, ও চেষ্টা করছে, কিন্তু সঠিক একটা ইনফরমেশন শুধু আমি না নেওয়ার কারণে আজকে কিন্তু এই খেসারতটা দিতে হচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাকে নিয়মিত ফোন দেন মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে, আপনারা সব সময় আমাকে সঠিক ইনফরমেশনটা দিবেন। সঠিক ইনফরমেশন দিলে আপনার সঠিক চিকিৎসাটা দিতে আমার সুবিধা হবে। এখানে 7 দিনের মধ্যে 2 দিনের মাথায় আমি এখানে এসে যখন হিস্ট্রিটা নিলাম, তখন দেখলাম যে 2 দিন পরেই, 4 দিন না, 4 দিনের পরে কিন্তু বাচ্চাগুলো কিন্তু সমস্যা হচ্ছে। কারণটা কি জানেন? প্রথম যেদিন খাবারটা নিয়ে আসা হয়েছে, শুক্রবারে, বাচ্চা কিন্তু আমি নিজে ব্রুডিং করছি, কিন্তু খাবারটা নিয়ে আমার ডাউট ছিল। কারণ খাবারগুলো না আমরা বাইরে থেকে খোলাটা নিয়ে আসি, যেটা আপনারাও নিয়ে আসেন। 99% কিন্তু আপনারা যারা মুরগি পালন করেন তারা কিন্তু ব্রুডিং অবস্থায় কেউ কিন্তু বস্তা কিনে নিয়ে আসে না। কারণ দেশি ছানা কয়েকটা মুরগি আছে, কেউ তো বস্তা কেনার দরকার নেই। আমিও সেমভাবে আপনাদের মতোই কিন্তু খোলা ফিটটা কিন্তু খাওয়াতাম। একটা জিনিস খেয়াল করেন, সেই খোলা ফিটটা কিন্তু 0 ফিট ছিল না, স্টার্টার ফিট ছিল না, সেটা ছিল গড়োয়ার ফিট, বাড়ন্ত মুরগির জন্য, যেটা 1 মাস বয়সের মুরগির জন্য। সেখানে যেটা ঘটনা ঘটে, ওই ফিটের মধ্যে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ কিন্তু বেশি থাকে। আপনারা জানেন যে প্রোটিনের যখন মাত্রাটা বেড়ে যায় না, যে বয়সে যেটা যতটুকু দরকার সেটা যদি বেড়ে যায়, তাহলে কিন্তু না পার্শ্ব প্রতিক্রিয়া হয়। সেটা পার্শ্ব প্রতিক্রিয়াটা কীরকম হতে পারে?
যে খাবারের গুণগত মান যদি ভালো না থাকে তাহলে কিন্তু রক্ত আমশায় হবে, এটা 100%। আবার বুটুলিজম বলা হয়, মানে বিষক্রিয়া, মানে খাবারের মধ্যে হয়তো বা ফাঙ্গাস হয়ে গেছে, আফলাটক্সিন, তারপর হচ্ছে মাইকোটক্সিন, এরকম টাইপের ছত্রাক তৈরি হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমার এই বাচ্চাগুলোকে, মানে ছানাগুলোকে কিন্তু, যেহেতু শুক্রবারের দিন দোকানপাট সব বন্ধ ছিল, দুপুরের টাইমে যেহেতু বাচ্চাটা আসছে, আমরা খাবারটা অবশ্যই দেরিতে নিয়ে আসছি, কারণ এখানে 1 ঘন্টা পানি দিয়ে রাখতে হয়, তারপরে খাবারটা আমরা নিয়ে আসি বাজার কাছে। তো দেখেন আমরা যে কাজগুলো ভুল করি, এই যে বাজারে যে খোলা ফিডগুলো বিক্রি হয় না, জানেন, এই যারা মুদির দোকান আছে তারা কিন্তু জেনে আর না জেনে হোক, আপনি তো ভাই সরল সাদা মন, আপনি তো খামারি, আপনি গিয়ে বলেন যে ভাই 0 ফিট দেন, কিন্তু সে তো তার ব্যবসার জন্য তাকে কিন্তু 0 ফিট দেয়নি, আপনাকে দিচ্ছে গোবর ফিট। তাহলে দেখেন সামান্য একটা ভুল কি, উনি ওনার ব্যবসা ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু গোবর ফিটটা দিয়ে দিল 0 ফিট বলে, আপনি তো চিনেন না 0 ফিট কি। সেম ঘটনা কিন্তু এখানে ঘটছে, শুধুমাত্র খাবারটার একটু ট্রাবল হওয়ার কারণে বাচ্চাগুলোতে কিন্তু রক্ত আমশায় আসছে। 3 দিন বয়স থেকে এখানে, যেহেতু আমি বোর্ডিং চলাকালীন সময় একটা বোর্ডিং, এখানে একটু ভিতরে দেখায়, দেখেন পায়খানা কিন্তু আমি একটা ইটটা তুলি, হ্যাঁ একটা ইট একটু তুলি, দেখেন এই দেখেন ইট, এখানে ইট দেওয়া আছে, দেখেন এখানে সম্পূর্ণ কিন্তু রক্ত আমশায় আসছে, হ্যাঁ। এবং বাচ্চাগুলো দেখেন, এখানে একটা বাচ্চা মরে গেছে, দেখছেন, এই বাচ্চাটা মারা গেছে। তার মানে ঘটনাটা কি হলো, এখন এই ছানাটা মারা যাওয়ার মেন কারণ হচ্ছে রক্ত আমশা হওয়ার কারণে পায়খানাতে মলদার কিন্তু লেগে থাকে, ফলে যখন সে পায়খানা করতে পারে না তখন পেটের মধ্যে কিন্তু গ্যাস হয়ে যায়, এটা 1 নম্বর কারণ। আর খাবারটা যেহেতু আমার খারাপ ছিল, মানে খারাপ ছিল, খারাপ বলতে তার কোয়ালিটি তো আমি ভাই বুঝতে পারবো না, কারণ সেটা সে কতদিন আগে বস্তাটা খুলছে, খাবারের এক্সপায়ারি ডেট ছিল কি না, এটা কিন্তু আমাদের কাছে অজানা, কারণ সে তো দোকানদার, সে তো বিক্রি করতেছে। এখন দেখা গেছে যে খাবারটার এক্সপায়ার ডেট পার হয়ে গেছে, ফলে সেখানে কিন্তু মানে ফাঙ্গাস জাতীয় মানে অণুজীব তৈরি হতে পারে। সেই খাবার খাওয়ানোর ফলে কিন্তু বাচ্চাগুলোতে কিন্তু রক্ত আমশা দেখা দিচ্ছে। এই রক্ত আমশার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাগুলোতে সালমোনেলা অ্যাটাক করছে। এখন সালমোনেলা হবে কিভাবে, বা কক্সিডিওসিস হলো কেন, কীভাবে আমি বুঝবো কীভাবে? দেখেন আমি এটা দেখালাম, সেখানে কিন্তু পায়খানাটা কিন্তু রক্ত আসছে, হ্যাঁ, যেটা আসলে আমার ভুল ছিল। যখন আমি আমার ম্যানেজারকে যখন আমি বললাম, আসলে সে তো নতুন, সেও রানিং অভিজ্ঞতা তার পূর্বে ছিল না, এই জন্য আমি কিন্তু পার্থক্যটা বের করতেছি। তো আমি যদি পায়খানাটা কেমন এটা যদি জিজ্ঞাসা করতাম, তাহলে কিন্তু আজকে কিন্তু এই যে বাচ্চাগুলো না, ছানাগুলো মারা যেত না। কারণটা হলো কি জানেন, আমি কিন্তু আপনারা যখন আমাকে ফোন দেন, আমি কিন্তু বারবার বলি যে পায়খানাটা কেমন, খাবার রুচিটা কেমন, ডানাগুলো কি ঝুলে গেছে কিনা, বা মাথাটা কীভাবে থাকে নাকি এইভাবে থাকে, শ্বাসকষ্ট আছে কি না, মানে হা মেলে শ্বাস নিতে, আমি কিন্তু এগুলো হিস্ট্রিগুলো নেই যাতে করে সঠিক একটা ট্রিটমেন্ট দিতে পারি। তো আমি আমার নিজেরই বাচ্চা, আমার ইনকিউবেটর মেশিনের সে প্রশ্নগুলো দেখেন, সামান্য একটা ইনফরমেশন গ্যাপ, মানে একটা তথ্যর গ্যাপের কারণে আজকে কিন্তু আমাকে কিন্তু এই ধরনের একটা পরিস্থিতির একটা পরিবেশে আমাকে থাকতে হচ্ছে, মানে আমাকে পার করতে হচ্ছে। তো এখানে এই যে এখানে একটা জিনিস দেখেন, একটা বাচ্চা দেখেন, এই বাচ্চাটা কিন্তু পায়খানা লেগে আছে, এই পায়খানাটা লেগে আছে, হ্যাঁ, এটা কিন্তু মিক্সড ইনফেকশন কিন্তু এখানে হয়েছে। মিক্সড ইনফেকশনটা বলতে কি, এখানে হচ্ছে কক্সিডিওসিস, মানে রক্ত আমশার সাথে সালমোনেলার একটা লক্ষণ দেখা দিছে। যেহেতু আমি আজকে টিকা দেওয়ার কথা ছিল, যেহেতু বাচ্চাগুলো অসুস্থ, যেন টিকাটা আজকে দিব না। তো সব কিছু মিলিয়ে দেখেন এখানে একটা বাচ্চা মারা গেছে, জিনিসটা খুব খারাপ পর্যায়ে। তো এগুলো খারাপ লাগে ভাই, হ্যাঁ, শুধুমাত্র নিজের অজান্তে, মানে অবচেতন মনে হোক বা যেভাবে হোক, এই বাচ্চাগুলোকে কিন্তু আমরা আর করতে পারলাম না। মোটামুটি আমার যদি এই করি, যদি হিসাবটা করি, তাহলে আমার মৃত্যু হার হচ্ছে এখন, যদি ধরি এখানে মনে হয় 5টা 6টা, তা 50টা ধরলাম, তাহলে 50 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 200, প্রায় 25% মোর্টালিটি। তার মানে হচ্ছে আমি যদি বলি যে 25% মোর্টালিটি মানে হচ্ছে এটা মৃত্যু হারটা স্বাভাবিকের চাইতে একটু বেশি। যদি 50% যদি মোর্টালিটি হতো, তাহলে এটা ধরে নিতাম এখানে রানীক্ষেত, যেহেতু 7 দিন বয়স, যেহেতু 3-4 দিন থেকে সমস্যাটা হচ্ছে, যদি 3-4 দিন থেকে যদি সমস্যা যদি হয়ে থাকে, যদি রানীক্ষেত হতো, তাহলে মোর্টালিটি এটা 50% চলে যেত, তার মানে আমার 100টা ছানা কিন্তু মারা যেত। কিন্তু সেটা না হয়ে কিন্তু আমরা হয়েছে, আমার এখানে সালমোনেলা এবং হচ্ছে রক্ত আমশার একটা মিক্সড ইনফেকশন আছে। এই যে সমস্যাগুলো, হ্যাঁ, এই যে গ্যাপগুলো ভাই আপনারা করবেন না। এটা কিন্তু যদিও বা আমি এখানে লার্নিং, এটা হচ্ছে আমারও একটা শিক্ষা। আমি অসংখ্য খামারিকে ট্রিটমেন্ট দিই,
তারপরেও কিন্তু দেখেন সঠিক তথ্যটা যদি আজকে যদি জানতাম তাহলে হয়তো বা এটা হতো না। এটা অবশ্যই আমাদের যে ম্যানেজার আছে তাকেও দোষ দিব না, দোষটা আমারই, কারণ আমি সবসময় প্রশ্ন করি, তো ওই প্রশ্নটা আসলে কোনো কারণে গ্যাপ বা মিসিং হয়ে গেছে। এই সাইডে বাচ্চাগুলো দেখেন, এগুলো দেশি বাচ্চা, খুবই চঞ্চল, হ্যাঁ এগুলো চঞ্চল, এটা কিন্তু আলাদা আছে। এখানে কিন্তু দুর্বল বাচ্চাগুলোকে আমরা রাখি, বাচ্চাগুলো খুব সুন্দর আছে। হ্যাঁ, এখন আমরা এখানে ট্রিটমেন্ট কী হিসেবে কী দিব, যেহেতু আমার মোর্টালিটি 25% হচ্ছে। হ্যাঁ, আমি যখন আসি তখন কিন্তু বাচ্চাগুলো সুস্থ ছিল, আমার সামনে কিন্তু মারা গেছে প্রায় এখানে 6-7টা হবে, আরও প্রায় 2-1টা কাহিল হয়ে আছে। তো এখন করণীয় কী, চিকিৎসাটা কী? আমি কিন্তু আসার সাথে সাথে কিন্তু আমরা এর আগে কিন্তু চালাইছিলাম হচ্ছে সর্দি যেহেতু ভাব থাকে, ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, জন্য টাইলোডক্সিটা সাথে ব্রঙ্কোভেটটা দিয়েছিলাম। তো এখন যেহেতু এই সমস্যাটা হচ্ছে, যদি দেখেন যে পায়খানাটা রক্ত আসতেছে, বাচ্চাগুলো যদি মোর্টালিটি বেড়ে যায়, কারণ রক্ত আমাশয়ের মোর্টালিটি মাত্র 3-5%, মানে হচ্ছে রক্ত আমাশয় হলে মোর্টালিটি বাচ্চা মারা যায় হচ্ছে 5% সর্বোচ্চ, মানে 100টার মধ্যে 5টা মারা যায়। রক্ত আমাশয় কিন্তু অটোমেটিকলি কিন্তু ভালো হয়ে যায় 4-5 দিনে, দেখা গেছে মারা গেছে 4-5টা, তখন এমনি ভালো হয়ে যায়, এটাতে কোনো ওষুধ খাওয়াতে হয় না, না খাওয়ালেও কিন্তু চলে যায়, তবে খাওয়ালে মোর্টালিটিটা কন্ট্রোল থাকে। কিন্তু যেহেতু এখানে সালমোনেলা আমার মনে হচ্ছে, যেহেতু এখানে যদি টেস্ট করা হতো বা আরও যদি পরীক্ষা নিরীক্ষা করা হতো লেবে, তাহলে হয়তো বা জিনিসটা আরও কনফার্ম হতে পারতাম। তো যেহেতু নেই, তবে আমার সাইন সিমটম সব কিছু দেখেই মনে হচ্ছে এটা সালমোনেলা এবং হচ্ছে কক্সিডিওসিসের একটা প্রকোপ। তো এখন আমি আজ থেকে আমার চলবে কী দেখেন, এখন যখন মিক্সড ইনফেকশন হয় তখন কিন্তু আমার ট্রিটমেন্টের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। নর্মালি আপনার যে ট্রিটমেন্ট সেটা কিন্তু চেঞ্জ হবে। ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্টটা হচ্ছে এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, হ্যাঁ, যেটা আমি সবসময় বলি লিভোফ্লক্সাসিন। আমি বিষয়ের নামটা দেখাবো না, এটা একটা ট্রেড নেম আমি বলতেছি, আমি জেনেরিক নেম বলতেছি, এটা ভিতরে দেখার দরকার নেই। এটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন বা লিভোফ্লক্সাসিন বা নরফ্লক্সাসিন বা অ্যান্ড্রোফ্লক্সাসিন বা পিফ্লক্সাসিন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনারা নেবেন। যেহেতু আমার মোর্টালিটি কিন্তু 25%, আমি কিন্তু দেখেন এটা হচ্ছে সিপ্রো মানে কুলোলন গ্রুপের একটা ওষুধ, সাথে হচ্ছে আমি দিচ্ছি, মানে আজকে থেকে চলতেছে এই যে ESB 30 বা কুসুমিক প্লাস বা কোট্রিম ভ্যাট, এটা হচ্ছে সালফার গ্রুপ, আমি অবশ্যই নামটা সবাই জানেন ESB, এইটা চালাবেন। সাথে কি করবেন, সাথে হচ্ছে চলবে হচ্ছে পিএস মানে তো জানেন যে অন্ত্রের মধ্যে নাড়িভুঁড়িতে কিন্তু পিএস যখন দেওয়া হয় তখন কিন্তু আপনার অ্যাসিড এবং হচ্ছে অ্যালকালিন এটা ব্যালেন্স থাকে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকটা কিন্তু ভালো কাজ করে, যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক কিন্তু এটা পিএস লেভেলে কিন্তু ভালো কাজ করে। এই জন্য কিন্তু আমি এখানে পিএইচ দিচ্ছি, যাতে করে আমার যে মেডিসিনগুলো আছে সেটার জন্য প্রপারলি যেন অ্যাবজর্ব হতে পারে, শোষণ হতে পারে। সাথে দিচ্ছি, যেহেতু বাচ্চাগুলো কিন্তু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, পানির টান নেই, এই জন্য আমি কী করতেছি, এখানে কিন্তু আমার কিডনি টনিক একটা আছে, এই কিডনি টনিকটা দিব। আর যেহেতু ঠান্ডার ভাবটা নেই, কিন্তু যেহেতু পারমক এটা গোল্ড, এটা হচ্ছে রেসপাইটরি ট্রাক্ট, এখানে আসলে সেরকম কোনো শ্বাসকষ্ট নেই, তো এটা আমি ব্যাকআপ হিসেবে দিনে আমি একবার খাই স্প্রে করে দেবো, এটা খাবারের সাথে দিব না, এটা জাস্ট দিনে একবার স্প্রে করবো, জাস্ট ফিটনেসটা ঠিক রাখার জন্য। তো মোটামুটি ও আরেকটা দিব, যেহেতু হজমের যেহেতু সমস্যা, আমি শুরুতে বলছিলাম যে আমার খাবারের কিন্তু সমস্যা ছিল, আমার খাবার থেকে কিন্তু আজকে দেখেন আমার 25% মোর্টালিটি কিন্তু বেড়ে গেল, শুধুমাত্র একটা ভুল, কি রাইট সময়ে রাইট ইনফরমেশন দরকার এবং রাইট বয়সে রাইট ফিডিং দরকার। যে বয়সে ভাই যেটা দরকার সেটা তাকে দিতে হবে। আমাদের দেশি মুরগির মোর্টালিটি বাড়ে যায় কেন জানেন, আমরা ছোটো বাচ্চাকে কিন্তু আমরা চাল খেতে দিই, এটা কিন্তু দিবেন না। ছোটো বাচ্চাকে যখন চাল খেতে দেওয়া হয়, চাল কিন্তু পেটের মধ্যে গিয়ে ফুলে, সেটা কিন্তু কার্বোহাইড্রেট একটা সোর্স, হ্যাঁ, এটা হচ্ছে শস্য দানা, তো এটা ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার সেটা কিন্তু থাকে না। এই জন্য কিন্তু আমাদের দেশি মুরগিতে না মৃত্যু হার বা মরে যাওয়ার অন্যতম কারণ হতে পারে আমরা চাল খাওয়াই। চাল কিন্তু এই বয়সের জন্য পারফেক্ট না, সুষম খাবার তাকে দিতে হবে। তো এই খাবারটার কারণে কিন্তু আজকে আমার দেখেন মেডিসিন খরচ প্রায় 500 টাকার মতন, শুধু সামান্য ভুলের কারণে মেডিসিন খরচ কিন্তু 500 টাকা। এটা হচ্ছে এনজাইম প্রোবায়োটিক্স, হ্যাঁ, এটা হচ্ছে এনজাইম প্রোবায়োটিক্স। এই প্রোবায়োটিক্সটা আমি দিব, কারণ হচ্ছে এনজাইম হচ্ছে তার হজম শক্তিটাকে বাড়ানোর জন্য, প্রোবায়োটিক্স মানে হচ্ছে তার নাড়িভুঁড়িতে যে অণুজীবগুলো আছে সেগুলো যেন অ্যাক্টিভ হয়ে যায়। তাহলে মোটামুটি আমি এই ওষুধগুলো কীভাবে খাওয়াবো, তার মানে হচ্ছে আমার এই যে অ্যান্টিবায়োটিক সিপ্রোসিন আর হচ্ছে ESB, হ্যাঁ, ESB বা কুসুমিক বা কোট্রিমভ্যাট, এটা হচ্ছে আমার সকাল বিকাল চলবে, আর সকালেও পানিতে দিব, রাতের পানিতে দিব, এটা চলবে 24 ঘন্টায় চলবে। এটা গেল সকালবেলা করে কি দিব, যেহেতু সকালবেলা আমি দুটো দিচ্ছি, তাহলে পিএইচ দিব একসাথে, কিডনি টনিক দিব একসাথে, মোটামুটি এই কয়েকটা ওষুধ আমি এবং হচ্ছে এনজাইম, তার মানে হচ্ছে 5টা ওষুধ আমি একসাথে দিয়ে দিব।
এই 5টা ওষুধ যখন আমি একসাথে দিব, আশা করি পোলট্রি জগতের সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে কুইনোল গ্রুপের, যেটা আমি সিপ্রোসিন ব্যবহার করছি। কিরিটনিক আছে তার কিডনিটাকে ফাংশনিং করার জন্য, যাতে করে সে পানির টান পড়ে, পানি খায়, যত পানি সে পান করবে তত মেডিসিন খাবে, তত তার সুস্থ হওয়ার জন্য রেডি হয়ে থাকবে। এবং কিডনিটনিক আপনারা জানেন যে কিডনিটাকে ফাংশনিং করে, ফলে পানির টান পড়ে, এই পানির টান করার কারণে মেডিসিন সে খায়, ফলে তার কিন্তু এই হয়। পিএইচটা তো বললামই তো, যে এটা হচ্ছে কি অম্ল ক্ষারটাকে ব্যালেন্স করে শরীরের মধ্যে, মানে অ্যান্টিবায়োটিকটাকে ভালো কাজ করে। তো এই যে ওষুধগুলো কিন্তু আমরা চালাবো 5 দিন। এনজাইম প্রোবায়োটিক্স খাবো 3 থেকে 4 দিন, অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে আপনার বাকি যে ওষুধগুলো, শুধু এনজাইম প্রোবায়োটিক্সটা শুধু 3 দিন চলবে, বাকিগুলো 5 দিন চলবে, সকাল বিকাল করে চলবে 2টা। আর কিডনি টনিক আর পিএইচটা চলবে দিনে 1 বার করে, এটা চলবে 5 দিন। এখন দেখা যাক, যেহেতু আজকে আমি ট্রিটমেন্টটা দিলাম, আগামী সপ্তাহে, যেহেতু আমি সপ্তাহে 1 দিন আসি, আগামী সপ্তাহে আমি আবার এসে আপনাদেরকে একটা আপডেট জানাবো যে এখানে মৃত্যু হার কেমন। যেহেতু 25%, আপনারা মনে রাখেন 25%-এর কিন্তু এখানে মৃত্যু হার আছে। এখন যেহেতু এখন আরেকটা সমস্যা, আপনি যে আমি মেডিসিনগুলো দিলাম, এখানে নিয়ে আসো তো, এখানে যেহেতু মেডিসিনটা আমি দিলাম, দেখেন এখানে মেডিসিনে কিন্তু পানি আছে, হ্যাঁ, এখানে কিন্তু 5টা ওষুধই আছে, আমি কিন্তু দিয়ে রাখছি। কিন্তু আপনারা খেয়াল করেন বাচ্চাগুলো কিন্তু খুব কম পরিমাণে পানি খাচ্ছে। আমি এখানে আসা প্রায় আমার 3 ঘন্টা হচ্ছে, কিন্তু বাচ্চাগুলো পানি খাওয়াটা খুবই কম খাচ্ছে। তাহলে আমি করবোটা কি? যেহেতু তারা খাচ্ছে না, তাহলে মানে একটু ধরে ধরে খাওয়াই, একটু আমরা দেখাই। কিন্তু মনটা আসলে একটু খারাপ এই কারণে যে এটা আসলে রাইট টাইমে রাইট ইনফরমেশনটা যদি আমি নিতে পারতাম তাহলে হতো না। আমরা এই যে দেখেন এখানে একটা ড্রপার আছে, এই জিনিসটা দেখেন, এই যে এই ড্রপারে করে আপনারা কী করবেন জানেন, সেটা বড় মুরগি হোক ছোটো মুরগি হোক, এরকম একটা ড্রপারে করে আপনারা মেডিসিনটা খাওয়াবেন। কীভাবে খাওয়াবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি। আপনারা অনেক সময় বলেন যে ভাই কীভাবে ড্রপার করে খাবো, একটু কষ্ট করতে হবে, হ্যাঁ। এই যে এভাবে করে একটু আলাদাই করবেন, একটু দ্বারা এই যে এখানে একটা ট্রে আছে, দেখেন এই ট্রেটা দেখেন, এরকম ট্রে বা আলাদা কোনো একটা জায়গা রাখবেন যাতে করে বাচ্চাগুলো রাখা যায়। বাচ্চাগুলোকে ধরে এখান থেকে পানিটা নেবেন। আমি অনেক সময় বলি কি যে খাবারের মাধ্যমে দিবেন, কারণ কি এখন যেহেতু 0 ফিট চলতেছে, খাবারের মাধ্যমে দিলে ওটা আরও নষ্ট হয়ে যাবে। এই জন্য খাবারের মাধ্যমে আমরা দিব না, আমরা দিব জাস্ট একটু দেখুন, 1 ফোঁটা, 1 থেকে 2 ফোঁটা, দেখেন সে কিন্তু গিলে ফেলছে, তার মানে এটা ওকে। আমরা এভাবে প্রত্যেকটা বাচ্চাগুলোকে ধরে ধরে খাওয়াবো। কারণ কি জানেন ভাই, মেহনত তো ভাই আপনার করতে হবে, হ্যাঁ, যেটার উপর আপনি এই দেখেন খেয়ে ফেলছে, দেখছেন। তার মানে 1 ডোজ মানে গিলতে যেটুকু লাগবে সেটুকুই আপনারা খাবেন, প্রত্যেকটা বাচ্চাগুলোকে ধরে ধরে খাবেন। এখন আমার কথা হলো, যদি 500, 1000, 2000 মুরগি থাকে তাহলে কী করবেন? তাহলে তো ভাই আপনাকে তো শুরু থেকে আপনারা তো বুঝেই গেছেন, তাহলে করণীয় কী? তাহলে শুরু থেকে কিন্তু আপনাকে কিন্তু এই করতে হবে, এই মেডিসিনগুলো দিতে হবে। যদি বেশি মুরগি থাকে 500, 1000, 2000, তাহলে কীভাবে করবেন? তাহলে আপনারা অবশ্যই পানিটা কিন্তু 24 ঘন্টা রেখে দিবেন। দেখেন 1 ডোজ করতে যতটুকু লাগে, দেখেন খাচ্ছে, দেখছেন। এবার খাওয়া দিতে হবে। যেগুলো খুবই অসুস্থ সেগুলো কিন্তু আপনারা কিন্তু দ্রোপারে করে খাওয়াবেন। কয়বেলা খাওয়াবেন? দিনে কিন্তু এটা শেষ হয়ে গেছে, দিনে হচ্ছে আপনাকে 2 বার খাওয়াতে হবে। এই মেহনতটা করতে হবে ভাই, কারণ তারা তো অসুস্থ, তারা খেতে পাবে না। এ দেখছেন কীভাবে খাই দিচ্ছে। এভাবে করে প্রত্যেকটা বাচ্চাকে যদি আপনারা খাওয়াতে পারেন, কারণ আমার কিন্তু এর আগে কিন্তু আমার একটা অভিজ্ঞতা ছিল। এক সময় কিন্তু 100টা বাচ্চা নিয়ে আসছিলাম, বাচ্চাগুলো মোটালিটি প্রায় 150টা নিয়ে আসছিলাম, মারা গেছিলো ওরকম 50-60টার মতন। পরবর্তী সময় কিন্তু সেটাকে আমি না ওই এর আগে একটা খামারে আমি এই চিকিৎসা দিতাম, তখন ওইখানে ট্রিটমেন্টটা করতাম। তখন কিন্তু দেখা গেছে যে বাচ্চাগুলোকে ধরে ধরে খাওয়াতাম, মানে তাহলে খাওয়া যায় জাস্ট 1 ফোঁটা করে। তো না এখানে হ্যাঁ যা, তো এইভাবে করে ড্রপারে করে আপনারা হচ্ছে ঠিক এভাবে করে খাওয়াই দিবেন। আশা করি বাচ্চা আমরা কন্ট্রোল করতে পারবো, কারণ আমরা আশাবাদী, হাল ছাড়বো না। আর একটা কথা মনে রাখেন, পোলট্রি সেক্টরটা হচ্ছে এমন একটা সেক্টর, এখানে আপনার তিক্ত অভিজ্ঞতা হবে যেটা আপনি জানেন না। ছোট ছোট ভুলগুলো আপনি কখনোই বুঝতেই পারবেন না, কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আগামীতে আপনার না বিশাল একটা অভিজ্ঞতা দিবে, কাজে দিবে। কারণ এই ভুল তো আর দ্বিতীয়বার আপনি করবেন না, কারণ এখানে মর্টালিটির সাথে জড়িত। তো সব কিছু মিলিয়েই আমি এইটুকু আপডেট দিই। আসলে মুরগির বাচ্চাগুলো যখন অসুস্থ হয় তখন আসলে নিজেরই খারাপ লাগে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, আপনাদেরকে সামনে 7 দিন পরে আপনাদেরকে আবার আপডেট একটু জানাবো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই।